জিয়াউর রহমান একটা ব্যাপারে অত্যন্ত মেটিকুলাস ছিলেন। কারণ আমাদের প্রথমে তো এটা সন্দেহ হয়েছিল আমি মিলিটারি কু হয়ে গেছে, প্রেসিডেন্টে মারছে বা মিলিটারি এসে মারতেছে, তার মানে মিলিটারি কু, বুঝলা? তার আগে যাকে বলা হলো যে হি ইজ দি মাস্টার মাইন্ড অফ দিস, তাকে গুলি করে মেরে ফেললো। 13 জনের মধ্যে আহ, অধিকাংশই আমার মনে হয় তাদের ঠিক বিচার হয়নি এবং দে শুড নট হ্যাভ বিন কিলড লাইক দিস। দর্শক, চর্চায় আজ বিশেষ এক সাক্ষাৎকারে আপনাদের সামনে হাজির করব এমন এক ব্যক্তিকে, যিনি 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহের একজন প্রত্যক্ষদর্শী। তিনি জিয়াউদ্দিন এম চৌধুরী। রাষ্ট্রপতি জিয়াকে যখন হত্যা করা হয় তখন তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বশেষ চট্টগ্রামে আসার পর তিনি তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন, তাকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। এমনকি মৃত্যুর রাতে জিয়াউর রহমান সর্বশেষ যে কজন ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, জিয়াউদ্দিন এম চৌধুরী তাদের একজন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী জিয়াউদ্দিন এম চৌধুরী ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হচ্ছেন চর্চার সঙ্গে। জিয়াউদ্দিন এম চৌধুরী, চর্চায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জিয়াউদ্দিন এম চৌধুরী, আপনি জিয়া হত্যার ঘটনা প্রবাহের প্রত্যক্ষদর্শী। আপনি এই ব্যাপারে দুটি বইও লিখেছেন, একটি ইংরেজিতে, সর্বশেষটি বাংলায়, যেটি 2024 সালে প্রকাশিত হয়েছে, 2 জেনারেলের হত্যাকাণ্ড নামে। সেখানে আপনি জিয়া হত্যার আপনার প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা থেকে জিয়া হত্যার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমার তরফ থেকে যে প্রশ্নটা, আপনি চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন, সেখানে চট্টগ্রামের সে সময়কার জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের সঙ্গে আপনার একটা যোগাযোগ, হয়তো অফিসিয়াল কাজে যোগাযোগ হতো। জিয়া হত্যার আগে, মানে 1981 সালের 30 মের আগে, আপনার কি এমন কোনো কিছু ইঙ্গিত মিলেছিল আপনার কাছে যে এই ধরনের একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে বা এরকম কিছু? যেহেতু জেনারেল মঞ্জুর জিয়া হত্যার অন্যতম অভিযুক্ত এবং তাকে পরবর্তীকালে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। আসলে একটা ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে জেনারেল জিয়াউর রহমান, যাকে আমি 1972 থেকে চিনতাম অন্য কারণে, তো কাজের মাধ্যমেই। কারণ আমি তখন প্রথমে প্রধানমন্ত্রী, মানে 1972-এর প্রথম দিক থেকে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর সচিবালয়ে একজন বিশেষ সহকারী হিসেবে কাজ করেছি। তখন ওনাকে, জিয়াউর রহমানকে যতটা না দেখেছি, এর পরবর্তী সময়ে এই আমার মন্ত্রী কামরুজ্জামান সাহেব, যিনি প্রথমে ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তিনি বৈদেশিক বাণিজ্য এবং কমার্সের মন্ত্রী ছিলেন এবং একেবারে পরে তিনি শিল্পমন্ত্রীও ছিলেন। তো ওই সময়ে জিয়াউর রহমানের সঙ্গে আমার বিভিন্ন কারণে দেখা হতো, ইভেন সামাজিক, সেখান থেকে আমি তাকে চিনি। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, তার আগেই আমি নোয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে যাই। তখন তিনি ছিলেন, বা তাকে বলে উপপ্রধান সামরিক প্রশাসক, ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। কারণ 1975-এর পরে পরে শেখ মুজিবুর রহমান হত্যার পর, বঙ্গবন্ধু হত্যার পর সরকার যখন আসে, খন্দকার মোশতাকের সময়, তখন আমি ওই শিল্পমন্ত্রীর একান্ত সচিব হিসাবে থেকে আমি নোয়াখালীতে যাই। তো তার আগের থেকে তার যেহেতু যে পরিচয় ছিল তার সঙ্গে, তখন থেকে তিনি যখন এই জেলায় জেলায় আসা শুরু করলেন, তখনও তিনি প্রেসিডেন্ট হননি। তার পোশাকে যে উপাধি ছিল উপপ্রধান সামরিক, কারণ তখন সায়েম ছিলেন প্রধান খন্দকার মোশতাকের। আমি আর ওর সমস্ত ঘটনার মধ্যে যাচ্ছি না, কিভাবে কি হলো। তখন থেকে আমি তাকে আর কি খুব ঘনিষ্ঠভাবে চিনতাম।
এবং ধীরে ধীরে তিনি Yes. যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং পরে তিনি তার পার্টি করলেন, তখন আমি নোয়াখালী থেকে চট্টগ্রামে চলে আসছি। তো তিনি সেই পর্যায়ে তার পপুলারিটি, জনপ্রিয়তার তিনি অত্যন্ত উচ্চ পর্যায়ে। যদিও তিনি তার সামরিক, প্রথম দিকে তিনি সামরিক প্রধান মানে চিফ অফ মিলিটারি আর্মি স্টাফের পদ থেকে তিনি তখনও যাননি, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এবং পার্লামেন্ট যখন আসলো তখন থেকে তিনি সেই পদ থেকে সরে যান। কিন্তু সরে গেলেও প্রেসিডেন্ট হিসাবে তার সামরিক বাহিনীর উপর তার কর্তৃত্ব ছিল। সে কারণে তিনি সামরিক বাহিনীর সঙ্গেও তার যেটা যোগাযোগ ছিল সেটার সময় তিনি সেটা রেখেছিলেন। আর এদিকে তো তিনি সিভিলিয়ান প্রেসিডেন্ট হিসেবে যেটা করা রাজনৈতিক সেটা করেছিলেন। তো তার পপুলারিটি, জনপ্রিয়তা এত উঁচু ছিল, আমি নিজে প্রত্যক্ষ করেছি। কারণ আমি তার সঙ্গে সেই নোয়াখালীর থেকে শুরু করে আপনার চিটাগাংয়ের সব জায়গায় তার ওই নির্বাচনী অভিযান পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে, তখন তো আমরা এই 19টা জেলার প্রশাসক, তাদের উপরে তার অনেক ভরসা ছিল এবং আমরা তখন 19টা জেলা ছিল, তখন 19টা জেলা ছিল প্রশাসন। হ্যাঁ হ্যাঁ 19টা জেলা ছিল। তো সেখানে তাদের উপরে তিনি ভরসা করতেন, কারণ প্রশাসনিক যত সাহায্য তাদের কাছ থেকে। আর তখনও তো আপনার পার্লামেন্ট হয় নাই, এমপিরা তখনও হন নাই, সুতরাং জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন ক্ষেত্রে জেলা প্রশাসকদের অনেক গুরুত্ব ছিল এবং সেইভাবে তার সঙ্গে আমাদের যেতে হতো। সেখান থেকে আমার কখনো মনে হয়নি যে এই জিয়াউর রহমান এভাবে তাকে, তার কোনো শত্রু থাকতে পাবে আর এভাবে তাকে হত্যা করতে পারে। সুতরাং এটা আমার জন্য একটা বিরাট বিরাট শক বলতে পারেন, আঘাত ছিল। আমি এটা কস্মিন কালেও ভাবিনি যেভাবে তাকে হত্যা করতে পারে। কিন্তু দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও তো হত্যা করা হয়েছিল। তিনিও তো অনেক এককালে প্রথম দিকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তো তাকেও যেভাবে হত্যা করবে কেউ করেনি। কিন্তু একটা জিনিস এইখানে একটা তফাৎ আমি করতে চাচ্ছি, কারণ বঙ্গবন্ধুর তখন ওই বিশেষ করে বাকশাল আনার পরে তার দলের মধ্যেও অনেক লোক তারা এটা মেনে নিতে পারেননি। কিন্তু জিয়াউর রহমানের সময় আমি এমন কোনো ঘটনা বা কিছু দেখিনি যে সিভিলিয়ান, তো তাদের সঙ্গে আমার জানাশোনা, তার এই পার্লামেন্টের বা যারা এমপি তার পার্টি, এদের কিছু কিছু হয়তো তারা দোল পাকানোর চেষ্টা করতে, সেটা তা, কিন্তু তাকে যে কেউ গিয়ে হত্যা করতে পারবে এটা হয়নি। দ্বিতীয় থাকলো আর্মি। এখন এতে তিনি তিনি ছিলেন নিজে একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আর্মিতে কিছু মতভেদ ছিল, বিশেষ করে পাকিস্তান ফেরত যারা আসলেন তারা সিনিয়র ছিলেন এবং যারা মুক্তিযুদ্ধে জয়েন করেছিলেন তাদের পক্ষে তুলনামূলকভাবে জুনিয়র ছিলেন। ইভেন কি জেনারেল জিয়াউর রহমান বা জেনারেল শফিউল্লাহ, তাদের চাইতে যারা ঊর্ধ্বতন, এরশাদ ধরতে পারেন একজন, তারা তাদের ঊর্ধ্বতন অফিসার ছিলেন। কিন্তু তারা পাকিস্তান থেকে ফেরত আসার পরে এরা সব জিওসি বা কমান্ডার, তারা তাদের অধীনে কাজ করেছে। তো এর থেকে তাদের মধ্যে হয়তো ক্ষোভ থাকতে পারে, কিন্তু তা থেকে যে তাকে হত্যা করবে এটা আমি কোনোদিন ভাবিনি। চট্টগ্রামে তার শেষ ভিজিটটা আসলে ছিল রাজনৈতিক, মানে বিএনপির দুই গ্রুপের একটা বিবাদমান দুই গ্রুপের সমস্যা সমাধান করতে উনি চট্টগ্রাম গিয়েছিলেন। এবং আপনি বইতে লিখেছেন যে এই ট্যুরটা, মানে জিয়াউর রহমানের সর্বশেষ চট্টগ্রাম ট্যুরটা জেলা প্রশাসক হিসেবে আপনার কাছেও একটু মানে একটু সাডেন ব্যাপার ছিল, যে আপনি নিজেও 3 দিন আগে জেনেছিলেন, এটা কি আপনি মনে করেন যে স্যার, যে জেলা প্রশাসক হিসেবে কিন্তু রাষ্ট্রপতি নিরাপত্তা ব্যবস্থার দেখভালেরও কিছু দায়িত্ব কিন্তু আপনার উপরও থাকে আর কি,
তো এইগুলো কি মনে করেন যে এই যে হঠাৎ আসা এই সুযোগটাই খুনিরা নিয়েছিল জিয়াউর রহমানের ব্যাপারে? আমি আপনার প্রথম প্রশ্নটার চাইতে আমি দ্বিতীয়টার থেকে আমি একটু আকর্ষণ করতে চাচ্ছি মনোযোগ। জি এটা অনেকের একটা ভুল ধারণা যে সেই সময়কার রাষ্ট্রীয় প্রধান বা কাদের নিরাপত্তা চট্টগ্রামের জন্য এটা জেলা প্রশাসকের দায়িত্বের মধ্যে। এটা মোটেই ঠিক কথা নয়। কারণ না স্যার, দায়িত্বর মধ্যে বলছি না, বলছি যে এটার তো আপনি তো এটার একটা ধরেন আপনার দেখভাল করারও তো একটা ব্যাপার ছিল যে দেখভাল করা আপনার। এটা হচ্ছে গিয়ে প্রোটোকল। একটা হচ্ছে প্রোটোকল আর আরেকটা হচ্ছে তার নিরাপত্তা। এই আচ্ছা। নিরাপত্তা নিশ্চিত করতে জন্যে আসলে হচ্ছে কি এই চিরাচরিতভাবে পুলিশ বাহিনী একটা জেলার জেলা প্রশাসকের মোটামুটি একটা তত্ত্বাবধানের মধ্যে এবং তাদের দিক নির্দেশনাতে চলে। হুম, চট্টগ্রাম শহরে একটা মেট্রোপলিটন পুলিশ, যেমন ঢাকায় একটা মেট্রোপলিটন পুলিশ হলো, চট্টগ্রামেও একটা মেট্রোপলিটন পুলিশ হয়। আমি চট্টগ্রামে যাওয়ার আমি গেলাম 1978-এর মার্চ মাসে। সেখানে মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি হয় আমার যাওয়ার 4-5 মাস পরে। এই মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব ছিল সম্পূর্ণভাবে সেই শহর, ওই মেট্রোপলিটন এলাকা বলে যেটা হয়, মোটামুটি হুম, ধরতে পারেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল এলাকা, ওর জি, সম্পূর্ণ এলাকার দায়িত্ব ছিল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তার মানে আমার যদি কাউকে সেখানে নিরাপত্তার কথা জানতে হয় বা করতে হয়, আমাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগিতা তার কাছে বলতে হতো যে এই সময় এইগুলো হবে, তো আপনি একটু জানিয়ে দিলাম এই অবস্থা। কিন্তু হুম, সম্পূর্ণ নিরাপত্তাটা সেই মেট্রোপলিটন, এই হচ্ছে কি একটা। এবং ইভেন জাজ হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে আমার যারা ম্যাজিস্ট্রেসি ছিল, যেমন আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ চট্টগ্রাম, আমার ডিস্ট্রিক্ট সের যত সব এই ক্রিমিনাল বা এটা যে দায়িত্ব আছে, কোর্ট কাছারি এগুলা করা, এগুলা ছিল সেই ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে। কিন্তু এই মেট্রোপলিটন পুলিশ হওয়ার পরে সেই ম্যাজিস্ট্রেসির দায়িত্বটা পড়ে সেখানে একজন আরেকটা পদ সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তিনি ওখানকার বিচার আচার করবেন। মোটামুটিভাবে এই বলা যেতে পারে যে হুম। চট্টগ্রাম শহর অঞ্চলের মধ্যে নিরাপত্তার দায়িত্ব ছিল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের। তো আমার যে আপনি বলতে পারেন হ্যাঁ, কারণ জেলা প্রশাসক এদের সম্পূর্ণ জেলার দায়িত্ব আমার। সেখানে আমার একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে প্রেসিডেন্টকে রিসিভ করা, তার যাতে সুখ সুবিধা যেটা হয় সেটা দেখাশোনা করা। কিন্তু নিরাপত্তার জন্যে আমাকে নির্ভর করতে হতো মেট্রোপলিটন পুলিশের উপরে। আমি মেট্রোপলিটনকে হুকুম করতে পারি না। আমি একজন পুলিশ সুপারিনটেনডেন্টকে আমি বলতে পারি যে আপনি ভাই ওইখানে গিয়ে এটা পুলিশ পাঠান, ওরে ধরেন, এটা করেন সেটা করেন। সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে সেই সুপারিনটেন্ডেন্ট পুলিশকে বলতে পারি। কিন্তু মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমার অধীন নয়, তিনি হচ্ছেন সরাসরি আইজি পুলিশের অধীন। সুতরাং তার কাছে আমি একটা অনুরোধ জানাতে পারি, তাকে আমি বাধ্যবাধকতা করতে পারি না। এই জন্য প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য সব সময় যখনই প্রেসিডেন্ট আসতেন, তার যে সিকিউরিটি পেরিমিটার, কত হুম। সৈন্য দিতে হবে, পুলিশ দিতে হবে, এটা ছিল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব। স্যার, ওই চট্টগ্রামে 29শে মে, ওদিন শুক্রবার ছিল, 81 সালের 29শে মে, উনি রাষ্ট্রপতি চট্টগ্রামে আসলেন, আপনি রিসিভ করলেন গাড়িতে করে, আচ্ছা, আমি আপনারা একটা একই গাড়িতে। সরি, আপনার আরেকটা প্রশ্ন ছিল যে জি আমি হঠাৎ স্যার। করে ওই যে উনি এটা রাজনৈতিক হ্যাঁ, উনি খুব কারণে আসলেন। সাডেন ট্যুরটা হ্যাঁ, হ্যাঁ, খুব সাডেন ওইটা ছিল আর কথাটার, কি। আপনার কথাটার উত্তরটা আমি একটু দিয়ে দেই। কারণ আমি ওই জি স্যার। মেট্রোপলিটন পুলিশ আর যে পুলিশ কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা আসলে একটা আকস্মিক ব্যাপার ছিল। কারণ জি স্যার। সাধারণত প্রেসিডেন্ট তৎকালীন সময়ে প্রেসিডেন্টের যখন একটা প্রোগ্রাম থাকে, সেটা
তার অফিস থেকে, প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে তার মিলিটারি সেক্রেটারি বা তার সেক্রেটারি সেটা সেই জেলায় আগের থেকে জানিয়ে দেন। এবং সাধারণত যেগুলো থাকে সেটা তারা থেকেই ঠিক করেন কোথায় যাচ্ছেন, কি করবেন। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার বা আমার তৎকালীন যারা মহকুমা হাকিম বা মহকুমা অফিসার ছিলেন, যাদেরকে এসডিও বলে, তাকে আহ, আমাদের সেভাবে বলা হতো। এবং থানায় থানায় আমি তো ওনাকে আবার, আমি আমার বইতেও বলেছি, সেই নোয়াখালীর থেকে শুরু করে আমি ওই পিছনে গাড়িতে না বসে আমি নিজে, কারণ উনি প্রায় জায়গায়, বিশেষ করে প্রেসিডেন্ট থাকার প্রথম দিকে উনি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করতেন। আর গ্রামে মানে গান হয়ে গেলে তো আমি ওই ধুলা খেতে খেতে যাতে না হয় সেজন্য আমি ওই ওনাকে বলছিলাম। আমার বই তো একবার লেখা আছে প্রথম দিকে। আমি বলবো, স্যার আপনি, আমি যদি আপনার ড্রাইভার হই তো আপনার কোনো আপত্তি আছে? তো উনি হেসে বলছিলেন যে, তোমার লাইসেন্স আছে নাকি ড্রাইভিং এ? এটা ঠাট্টা। বাট তখন থেকে আমি ওনাকে ড্রাইভ করতাম। এখন কথা জি, জি। হলো ওই আহ, এটা একটা ছোট্ট একটা ছোট্ট না, এটা বড়ই বলতে পারেন এই প্রসঙ্গে। এই যে চট্টগ্রামে যে তিনি যে হঠাৎ করে আসলেন, এই যেটা আপনি বললেন যে রাজনৈতিক একটা গরজে, যেটা আপনাকে বললাম, উনি, জিয়াউর রহমান একটা ব্যাপারে অত্যন্ত মেটিকুলাস ছিলেন। তিনি এই আহ, প্রশাসনকে, পরে তো উনি তো রাজনীতিবিদ হলেন অনেক পরে, 1978-এর পরে। আহ, তার আগে থেকে তো রাজনৈতিক দলও ছিল না, ওনার কোনো পার্টিও ছিল না। উনি ব্যক্তিগত বলতে গেলে একজন অরাজনৈতিক, হ্যাঁ উনি মিলিটারি চিফ, কিন্তু তার পলিটিক্স এভাবে ছিল না। তার মনে কি ছিল তখনও হয়তো আমি তার মনের ভিতরে ঢুকে নেই, নিশ্চয়ই ছিল যে উনি হুম। একটা কিছু রাজনীতি করবেন। কিন্তু আমাদের ওই ওই ধরনের পরিস্থিতির মুখে হয় নাই। কিন্তু পরে যখন রাজনৈতিক দল তিনি সৃষ্টি করলেন এবং রাজনৈতিক দল করার পরে একটা পার্টি হলো, পার্টির লোক আসে, এটা করে, তখন তিনি একেবারে পরিষ্কারভাবে একটা লাইন সৃষ্টি করলেন যে এইখানে প্রশাসনের প্রবেশ নিষেধ, এইখানে প্রশাসনের আমার প্রয়োজন নাই। এবং উনি নিজে মুখ থেকে বলছিলেন কক্সবাজারের একটা ঘটনায়, আমার এখন রাজনৈতিক একটা মিটিং আছে, তো আপনি আসবেন না, ইউ ডোন্ট হ্যাভ টু। উনি আমার সঙ্গে, আমার কিন্তু ওনার সঙ্গে কনভারসেশন মেইনলি ইংরেজিতেই হতো। উনি ইংরেজিতে বেশি কথা বলতেন, এটা কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল। স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং উনি পাবলিক মিটিংয়ে তো পরে পরে তার ইংরেজি মানে বাংলা টাংলা খুব ভালো হয়, যদি একটু ধাক্কা দিয়ে কথা বলতে, কিন্তু ওই বলতেন সোজাসুজি, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। তো একইভাবে এই যে ঘটনাটা, যে কারণে রাজনৈতিক ঘটনাটা হলো, তার আগে এই যা হয় আর কি আমাদের দেশে, এখনো তো জানি না ঠিক এই মুহূর্তে হচ্ছে কিনা, কিন্তু আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের মধ্যে দেখবেন, তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, কোন্দল থাকে, ফ্যাকশনস থাকে। তার মধ্যে কে কোথায় কাকে ডিঙিয়ে সামনে চলে যাবে, প্রধানমন্ত্রীর সামনে আসবে বা প্রেসিডেন্টের সামনে আসবে। তো হুম। এইরকম পর্যায়ে এটা করতে, এই তার নিজের দলের মধ্যেই এই 3 বছর 2 বছরের মাথায় বেশ কয়েকটা আহ, চট্টগ্রামে বিশেষ করে 2টা দল হয়ে যায়। এবং তারা এই পর্যায়ে তারা এবং 2জন বেশ নামকরা ব্যক্তি চট্টগ্রামের, একজন ছিলেন উপপ্রধানমন্ত্রী, মারা গেছেন, আর একজন ছিলেন স্পিকার, আসলে স্পিকার না, ডেপুটি স্পিকার। ওনার 2জন ডেপুটি স্পিকার। চট্টগ্রাম, তো তারা তাদের নিজস্ব আহ, বলতে পারেন ফ্যাকশন সৃষ্টি করেছিল। এদের মধ্যে এমন সব গন্ডগোল হয়ে যায়, তখন আমাকে পুলিশ কমিশনার একবার বলেছিলেন যে, ভাই এই যে অবস্থা এইখানে, এখন কাকে কারে ধরবো, কারণ এটা দুইটাই তো প্রেসিডেন্টের পার্টির দল, কিন্তু এদেরকে না ঠেকালে তো আমাদের তো এই আইন শৃঙ্খলা রক্ষা অসম্ভব হয়ে পড়েছে। তো ওই আহ, ওই মাসে প্রথম দিকে জিয়াউর রহমান সাহেব কক্সবাজারে যান। এটা ছিল একেবারে
পিওরলি আর্মি সেনাবাহিনীর একটা ঘটনা। এটা তারা বলে যে আহ, সামরিক মহড়া ছিল একটা, খুব সম্ভবত। সামরিক মহড়া, তারা ইংরেজিতে একটা কথা বলে যে আহ, এই রিহার্সেলের মতো। এনিওয়ে, তো হুম ওইখানে হুম আমার থাকার কথা ছিল না, কারণ এটা মিলিটারি অ্যাফেয়ার। এবং কিন্তু হুম ঠিক আগের দিন, মিলিটারি রেশার আগের দিন, ও আমার বইতে পরে উনি আমার ওই কিছু মন্ত্রীকেও সেদিনকে নিয়ে আসছিল এবং তাদের থেকে হেনস্থা হয়েছিল এগুলো নিয়ে। এনিওয়ে, আমি সেই কথায় যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আমাকে একদিন আগে মিলিটারি সেক্রেটারি টেলিফোন করে বলে, ওনার যে মিলিটারি একান্ত সচিব, ঠিক মিলিটারি সেক্রেটারি না, বললো যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে সেখানে থাকতে বলছেন। আর বাইরে কি আশ্চর্য, এখানে তো সব না বলে আপনাকে থাকতে বলছে। তা আমি সেখানে যাই, গিয়া তারপরে তো ওই আমি সে শাহাজুর রহমান এবং আরো 4-5 জন মন্ত্রী হঠাৎ করে উপস্থিত হয়ে গেছিলেন গিয়া। আমার রাষ্ট্রীয় বেচারা তো একেবারে হিমশিম, বলে যে স্যার এখন তো মিলিটারিতে সব আহ, আহ, তখনকার দিনে আজকের থেকে 50 বছর আগে, আহ, 45 বছর আগে, তখন কক্সবাজারের কথা আপনি কল্পনাও করতে পারবেন না, বুঝছেন না? এটা একটা উন্নত গ্রাম ছাড়া আর কিছু ছিল না, বুঝছেন। এই 2টা মাত্র হোটেল ছিল, তাও একটা ওই পর্যটন কর্পোরেশনের, শৈবাল আর প্রবাল, আর হুম একটা ছিল সার্কিট হাউস। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে গভর্নমেন্টের। আর হুম একমাত্র সাইমন হোটেল ছিল বলে একটা প্রাইভেট হোটেল। তো ওই, তাও শহরের শহরের মধ্যে। হ্যাঁ, এবং ওই সার্কিট হাউসে মাত্র 4টা রুম। এখন প্রেসিডেন্ট সাহেব আসবেন, তার সঙ্গে তো ন্যাচারালি ওইখানে উনি থাকবেন, তার মিলিটারি, তারপরে আর্মি চিফ এরশাদ তখন ছিলেন। তো এরা সব সব শহর দখল করে ফেলেছে। বুঝলে? এখন যা ছোটখাটো যা কিছু, এখন এই মন্ত্রীদেরকে তখন সেই প্রবাল প্রবাল ওই সমস্ত রাখা গেছে। আমি নিজেই একটা জায়গা ওইখানে ঠিক করেছিলাম। সে রাত্রে ছিল একটা আহ, নৈশভোজ। জেনারেল এরশাদ তার আর্মির সব বিভিন্ন জায়গা থেকে চিফ কমান্ডার, জিওসি টিওসি এরা আসছে, ওদেরকে আর প্রেসিডেন্টের জন্য করেছেন। শাহজিবুর রহমান এবং তার মন্ত্রী যারা 5-6 জন আসছিলেন, ওদেরকে কাউকে দাওয়াত দেয়, শাহজিবুর রহমানকেও দাওয়াত দেয় নাই। শাহ আজিজুর রহমান তখন প্রধানমন্ত্রী। সে প্রধানমন্ত্রী। তো যাই হোক, সেটা তো একটা ঘটনা। তারপরে তো সেই বছর মানে এয়ারফোর্সে ওটা, এই যে মহড়া টহড়া, ওটা শেষ হলো সব কিছুর পরে। আচ্ছা, ওই সময় আমাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যদি, ও প্রেসিডেন্টের তখন যাওয়ার পথে এই হেলিকপ্টারে প্রথমে চিটাগাং, সরি, প্লেনে চিটাগাং হয়ে ঘন্টাখানেক থাকার পরে তারপরে চলে যাওয়ার কথা ছিল। এইভাবে ছিল সেই সংক্ষিপ্ত প্ল্যান আর কি। কিন্তু পরে এটা তিনি বাদলে বললেন যে না, তিনি কক্সবাজার থেকে পরদিন সোজা ঢাকা চলে যাবেন। তো এখন তাহলে তো আর ওই ঢাকায় উনি চিটাগাঙে তো উনি নামবেন না। সুতরাং তার সঙ্গে তো কেউ ওই পুলিশের বা এদের সঙ্গে তারা সুযোগ পাবে না তার কাছে এই সম্পর্কে কিছু বলতে। তখন আমি বলছিলাম যে ঠিক আছে, আমি তখন আমাকে ওই প্রেসিডেন্টকে প্রোটোকল অনুযায়ী আমি তখন নিয়ে আসছিলাম। আগের দিন বিকালবেলা সকালে আমি ওনাকে আবার ফেরতে যাচ্ছি। তখন যাওয়ার পথে উনি আমাকে বললেন, আহ, আসলে এটা আমাকে বলতেই হচ্ছে যে জি স্যার। আমার মনে হয় হয়তো বেশি সময় নিয়ে দিচ্ছি, কিন্তু না না স্যার, বলেন। এইটা বললাম, এটা তো বললাম যে আমি আগের দিন তো আমাকে বলছে যেহেতু আমার সঙ্গে আলাপ করবেন, তা আমি তো বসে আছি। তো সন্ধ্যাবেলা তো হয়ে গেল, তারা মানে ওইটা তো প্রোগ্রাম হয়ে গেছে, রাত্রেবেলা জানি তাদের ওইটা ডিনার হবে। তা আমি আমার ওই মোটেলের একটা রুমের মধ্যে শুয়ে আছি, আমি ঘুমিয়ে গেছি। রাত্রে 11টার সময় আমার কল আসছে, বলে যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডাকছেন। রাত্র 11টার সময়, 10টার পরে, তাদের ডিনার টিনার শেষ 11টার সময়। তো আমি গেলাম, গিয়ে দেখি তখন তিনি কথা বলতেছেন, সেও এক অবস্থা।
ওই তখন আমাদের আহ, তৎকালীন ফরেন সেক্রেটারি তবারক হোসেন ওনার নাম, উনি পোস্টেড হয়ে গেছেন ইয়েতে এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। উনি আহ, ওনাকেও প্রেসিডেন্ট ডেকেছেন যে আপনার সঙ্গে তো ঢাকায় আমার কথাবার্তা হবে না, আপনি কক্সবাজারে আসেন, আপনার সঙ্গে কথা বলবো। ও বেচারাও গেছে ওই একই সময়। আমি গিয়ে দেখি যে তোবারক, আমি আল্লাহ জানে তোবারক হোসেন সাহেব কোথায় ছিলেন রাত্রে, আমি জানতাম না যে উনি আসবেন। তারপরে আমি ওনাকে চিনতাম, তোবারক হোসেন আমাকে চিনতেন। তারপরে আমি বললেন যে এই ভিতরে আসুন, তো গেলাম। তো তারা এই কথা সে কথা বলতেছেন। ওই তোবারক হোসেন সাহেব উম, একটা প্রস্তাব দিচ্ছেন যে কিভাবে কক্সবাজারের ওই যে সেন্ট মার্টিনস দ্বীপকে একটা টুরিস্ট রাস করা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি সেটাকে আপত্তি জানাইছিলাম। যে ওইখানে বিদেশি টিদেশি আনা, এরা খুব মৌলবাদী লোক, ধার্মিক লোক, এইখানে এগুলো আনলে পরে নানান রকমের এই ক্যাসিনো ফ্যাসিনো করবে, এগুলা কিচ্ছু তারা পছন্দ করবে না, এটা ঠিক হবে না। তো প্রেসিডেন্ট তোবার বলে শুনেন শুনেন ডিসি কি বলতেছে, এটা বাদ দেন। তারপরে আমাকে বললেন যে আরে অনেক অনেক রাত্র হয়ে গেছে, তো কালকে সকালে তোমার সঙ্গে কথা হবে, আই উইল টক টু ইউ টুমরো। ওই পরদিন সকালবেলা তখন আমি বললাম, বলে যে হাউ আর থিংস গোয়িং, উনি জিজ্ঞেস করছেন হাউ আর থিংস গোয়িং, এই সুযোগ। আমি থিংস আর গোয়িং ভেরি ওয়েল স্যার, বাট স্যার দেয়ার আর সাম ট্রাবলস, বলে এই যে তার দুই পার্টির এই কথা বললাম। বিএনপির দুই ফ্যাকশন আর কি হ্যাঁ চট্টগ্রামের। হ্যাঁ, আমি উইদাউট নেমিং দ্য পার্টিস কারা এটা, but then there are some influential people within the party and they're indulging in all this and they are allowing this faction. So what should we do? Should we throw them out of the party? তখন and well, sir, well, I don't know, it's up to you, but when you throw some people out, they always join the opposition. এটাতে somehow I think he probably he appreciated that. Anyway, এই পর্যন্ত শেষ। কিন্তু এর জন্য যে উনি যে চলে আসবেন এই আবার 2 সপ্তাহ পরে, এইটা it never struck me. It never struck me. তন্ময়, তোমাকে আমি একটা কথা বলি, এটা আমি বইতেও লক্ষ্য করি নাই, জি স্যার। কিন্তু in memory of Ziaur Rahman, in deep appreciation of his affection for me at that time, I want to tell you one incident which happened only 2 days before his sudden 2 days before his arrival, sudden arrival in Chittagong. আমাকে এক রাত্রে, তখনও আমি জানি না উনি আসবেন চিটাগাঙে, 3 দিন আগে আমাকে হঠাৎ করে আমাকে ঘুম থেকে তুলছে রাতের বেড়ার, স্যার স্যার স্যার, তখন রাত্র 2টা বাজে, রাত্র 2টা। উঠলাম, কি হয়েছে বলে, স্যার প্রেসিডেন্ট সাহেব কল করছে। Now, it so happens, President used to call the DCs at any time. তখন তার একটা হ্যাবিট ছিল, বাট পরে উনি যখন এই পলিটিক্স নিয়ে ব্যস্ত হয়ে গেলেন গিয়া, এরপরে ওই প্রেসিডেন্টের নাম করে বলতো প্রেসিডেন্ট কথা, কিন্তু পরে দেখা গেল যে এটা তার প্রেসিডেন্টের সেক্রেটারি ও মুক্ত। I thought maybe this is one of those Johnny's, you see, trying to call me and all that. তবু আমি ঘুম থেকে উঠছি, টেলিফোন ধরলাম, তখন কল করার জন্য তো ল্যান্ড টেলিফোন এন্ড অল দ্যাট, এবং ওই সিকিউর কানেকশন করার জন্য তারা দুইবার করতে, স্যার বললেন হ্যাঁ এটা স্যার দ্য প্রেসিডেন্ট উইল স্পিক উইথ ইউ। সত্যি প্রেসিডেন্ট? আচ্ছা ভাই, তন্ময়, আমি বলতেছি, ইম্যাজিন রাত্র 2টার সময় আমি ঘুম থেকে উঠছি গ্রগি, হ্যাঁ,
Yes, sir. And these are the words, all in English. He says, that day, what you told me was excellent. Your analysis was excellent. You are a true freedom fighter. May God bless you. Keep up doing your good work. আমি তো থ স্যার এতটুকু কথা বলার জন্য প্রেসিডেন্ট আপনাকে ফোন করেছেন, অ্যাপ্রিসিয়েশন জাস্ট একটা। বলে যে that day your analysis was excellent. I'm proud of you. You are a true freedom fighter. Keep up the good work. বলে আমি বলি that day which day? Can you imagine রাত্রে 2টার সময় আমাকে কেউ যদি বলে যে এরকম and without any reference কি যে বললাম আমার এইটা বলা, আমি তো অবাক থ। আমি খালি বললাম স্যার থ্যাংক ইউ। পরে আমার ওয়াইফ তো দৌড়ে আসছে, সে বলছে কি হয়েছে? আমি বলি যে প্রেসিডেন্ট কি বলছে বলে আমি তো জানি না, আমার খালি থ্যাংক ইউ বললো যে ইউ আর এ ট্রু ফ্রিডম ফাইটার। তারপরে আমি বসে আছি যে আমি ট্রাইং টু থিঙ্ক ওনার সঙ্গে কবে দেখা হইলো, এর মধ্যে আমি কি বললাম, এমন কি যে এই জন্য উনি আমাকে বলবেন যে ইউ ট্রু ফ্রিডম ফাইটার অ্যান্ড অল দিস থিংস। বাই দি ওয়ে, উনি আমাকে হাফ এ ফ্রিডম ফাইটার বলতেন, ওই আমার ওই মুন্সিগঞ্জ মানিকগঞ্জের ওই সমস্ত কীর্তি কাহিনী সব ছিল। হাফ এ ফ্রিডম ফাইটার হাফ এ ফ্রিডম, বেকার আমি ওই পারে যাই নাই তো, যা করার তো এইখানেতেই করছি, এই জন্য মানে উনি এটা মজা করেই বলতেন আর কি আপনাকে। হ্যাঁ ওইটা তো, এটা বহু আগের কথা। তো এখন আমি বললাম আচ্ছা, এর মধ্যে এই আমার মানে নিজের অবস্থাটাকে একটা ঠিক করার জন্য আমায় তথাস্থ হওয়ার মতো হচ্ছে তখন আমার যে ডিভিশনাল কমিশনার মরহুম সাইফুদ্দিন সাহেব, অ্যানাদার গ্রেট সোল, উনি আমাকে টেলিফোন করছেন, বলে যে আরে জিয়াউদ্দিন, তোমার তো প্রেসিডেন্ট সাহেব কল করছিল না? বলে হ্যাঁ, আমারও কল করছে। তুমি কি বলছিলে ওনাকে? আমি তো জানি না। বলে যে কি, উনি আমারে বললেন যে টু কল ইউ অ্যান্ড থ্যাংক ইউ। এইটা হচ্ছে উনি মারা যাওয়ার মানে এই ঘটনার এর 2 দিন পরে তিনি আসেন। এটা 26-27 তারিখের দিকের ঘটনা আর কি, আপনাকে ফোন করার হবে। আই ডোন্ট সি ইট এনিওয়ে। এরপরে হঠাৎ করে পরদিন একদিন পরে আবার এই কল আসলো যে উনি আসবেন এবং উনি বলছেন যে এটা পলিটিক্যাল আর আমাদের এই হচ্ছে গিয়ে কথা। সো দ্যাট ইজ হাউ হি কেম। এইগুলো এটা আর মঞ্জুর যে তাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো, মধুর সম্পর্ক। স্যার আমি এই প্রশ্নে আসছিলাম যে জেনারেল মঞ্জুর এক সময় জেনারেল জিয়া মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং তার সামরিক উত্থান কিংবা রাজনৈতিক উত্থান দুটার সঙ্গেই জেনারেল মঞ্জুর জড়িত ছিল। তো এটা হঠাৎ মানে আপনার সাথে তো জেনারেল মঞ্জুরের অনেকবার কথা হয়েছে, ইভেন জেনারেল মঞ্জুরকে যখন আমি মঞ্জুরকে চিটাগাঙে আসার আগে আমি চিনতাম না। উনি চিটাগাঙে আসার পরে জিওসি হয়, এটা ইট কোইনসাইডেড উইথ মাই অ্যারাইভেল ইন চিটাগং এস ডিসি চিটাগং অ্যান্ড হিজ জয়নিং এস জিওসি। আমি আসার 1 মাস পরে উনি জিওসি হিসেবে চিটাগাঙে আসেন। এবং ওই সময় পার্বত্য চট্টগ্রামে এক ধরনের আনরেস্ট চলছিল, শান্তি বাহিনীর সঙ্গে লড়াই। এটা তখনও শুরু হয় নাই। শুরুটা মানে ছিল, ওটা তো সবসময় ছিল। ওটা তো চট্টগ্রামের শান্তি বাহিনীর ওই সমস্ত কার্যকলাপ এইগুলা তো আমাদের বঙ্গবন্ধুর টাইম থেকেই শুরু হয়েছিল। ওই সন্তু লার্মা, মানবেন্দ্রনাথ লার্মা, ওই ও আর আরেকজন, এনিওয়ে সেটা তো আগের থেকে শুরু হয়েছিল। এটা ভীষণ খারাপ পরিস্থিতি নেয় যখন জিয়াউর রহমান এবং এই মঞ্জুর আহমেদের এই মিলিটারি সলিউশন, তারা বলছিল যে চট্টগ্রামকে এখানে বেঙ্গলাইজেশন করতে হবে, এবং আই ওয়াজ অপোজ টু দ্যাট।
আই ওয়াজ অপোজ টু দ্যাট। তারা বলছিল যে চট্টগ্রামে হিল ট্র্যাক্সে যত বাঙালি সেটেলমেন্ট করাইলে পরে পপুলেশনটাকে নিউট্রালাইজ করা যাবে, বুঝছেন? বুঝছো? উইচ ইজ সো রং। এইটার পরের থেকেই তারা যখন সেটেলার্স যখন এর শুরু করলো এখানে নেওয়া, বুঝলো না? জি। এই বিভিন্ন জায়গা থেকে, নোয়াখালীর থেকে, তারপরে চর অঞ্চল থেকে, বুঝছেন না, ওদেরকে ওইখানে ট্রাক ট্রাক করে পাঠিয়ে দিত। আই অপোজ দ্যাট, এবং আই ওয়াজ নট এভার পার্ট। আমি একদম না করে দিয়েছিলাম যে আমি এই ধরনের লোককে এটা সমর্থন করি না, এটা ঠিক হবে না, এটাকে আরো উত্তপ্ত করা হবে, বা যাই হোক আমার কথায় কি যায় আসে, তখন এটা তো সরকারের ওখান থেকে এটা আছে। এনিওয়ে, ওইটাতে যখন হয় তখন জেনারেল মঞ্জুর এরা দে ওয়ার হেভিলি এঙ্গেজড ইন ensuring safety of the settlers. আর এটা ওই ভিয়েতনামের মতো অবস্থা, ক্লাস্টার ভিলেজ করা। এখন এদেরকে যখন ওইখানে মানে সেটেল করা হলো, তখন অবভিয়াসলি এদের প্রোটেকশনের দরকার হয়ে বলো, তো খালি তো পুলিশ ওখানে আন পুলিশ ব্যাটালিয়ন দিল আর আর্মি গেল ওইখানে, একটা পুরা কি বলে ব্রিগেড, না দুইটা ব্রিগেড গেল, বুঝলেন না? ওই দুইটা ব্রিগেড, একটা খাগড়াছড়িতে, একটা বান্দরবানে, ওইখানে তারা থাকতো আর কি। তো ওই দেখার জন্য, ওদের এটা করার জন্য জিয়াউর রহমান আর এরশাদ তারা ঘন ঘন ওইখানে যেতেন, মাসে একবার করে যেতেন। হ্যাঁ, এখন সেইখানে জেনারেল মঞ্জুর, বিকজ হি ওয়াজ দ্য জিওসি অফ দ্যাট এরিয়া, এরশাদ তো ঠিক আছে, এরশাদ তো চিফ অফ আর্মি, বাট ওই জায়গার জিওসি হচ্ছে গিয়ে মঞ্জুর, তার আগে মান্নান ছিলেন। এখন এই জিওসি আর্মিতে তো, আই ডোন্ট নো হাউ মাচ ইউ নো অ্যাবাউট দিস, আর্মিতে হায়ারার্কি ম্যাটার্স ভেরি মাচ। এখন এই জিওসি ইজ ইন কমান্ড অফ দ্যাট চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়া। সেখানে আর্মি চিফও ওই এর উপরে ডিপেন্ড করতে হবে ফর ব্রিফিং এন্ড দিস দ্যাট ডিপ্লয়মেন্ট অর অল। তো এইখানে জেনারেল মঞ্জুর প্লেড এ ভেরি সিগনিফিক্যান্ট রোল, বিকজ কেন? বিকজ হি ওয়াজ দি জেনারেল অফিসার, ওই গ্যারিসনের সেই হচ্ছে গিয়ে প্রধান, তাই না? তো এই কারণে তার ওইখানে থাকা এটা জরুরি ছিল। এখন the thing is, এইখানে আছে অন্য কথা, হচ্ছে গিয়া মোর স্পেকুলেশন, আর কিছুটা হইতে পারে, কারণ both জিয়াউর রহমান and Manzoor, they were people who had defected from Pakistan army, তাই না? জেনারেল জিয়া ওয়াজ তখন মেজর, উনি চিটাগাঙ্গে ছিলেন, কিন্তু মঞ্জুর হ্যাড ডিফেক্টেড ফ্রম পাকিস্তান, জয়েন্ট ফ্রিডম ফাইট। সেখান থেকে তাদের মধ্যে এক তো যদিও জেনারেল মঞ্জুর ওয়াজ সেভারাল ইয়ার্স জুনিয়র, কিন্তু ওই তাদের উনি খালেদ মোশাররফ, শফিউল্লাহ, এরা তাদের একটা বন্ডিং হয় অ্যাজ ফ্রিডম ফাইটার্স। সিভিলিয়ানসরা তো আর সো কল্ড মুক্তিযুদ্ধ করে নাই, যে আমার কলিগস যারা ওই পারে চলে গেছিল তাদেরকে আমরা মুজিবনগরই বলতাম, কারণ ওই মুজিবনগর যে প্রফেশনাল গভর্নমেন্ট হলো ওইখানে। বাট অ্যাকচুয়ালি তো তারা ঠিক মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু তবু তারা মুক্তিযুদ্ধ হিসাবেই পরিচিত, কারণ তারা মুক্তি। কিন্তু এই যে আর্মির যারা গেছিল, দে রিয়েলি ফট along with the আমাদের যারা সাধারণ মানুষ যারা ছিল, with arms, basically with arms. এখন মুক্তিবাহিনীর মধ্যে দুই ধরনের মুক্তিবাহিনী, একটা তারা যারা ওই পার থেকে গিয়া ট্রেন্ড হয়ে আসছে, বাট আই টেল ইউ, the real freedom fighters যারা করছেন, that they were within the soil of then East Pakistan, তারা they fought from their villages, from this border area, এটা সেটা। Anyway, they were also freedom fighters. স্যার ওই স্যার একটু আপনাকে ইন্টারাপ্ট করি স্যার,
হ্যাঁ, আপনি স্যার শেষ করতে পারেন আপনার এই প্রসঙ্গটা একটু আচ্ছা, শেষ আমি করেন। যেটা বলতে যাচ্ছিলাম, সরি, মানে ট্রেন অফ থটস আমি বলতে না স্যার, যাচ্ছিলাম মঞ্জুর সম্পর্কে। তো জি মঞ্জুর স্যার। এবং আমি স্যার জেনারেল মঞ্জুর সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আসলে ওনার আমি এটাই মনস্তত্ত্বটা বলতে কেমন যাচ্ছি। ছিল বা হ্যাঁ, মঞ্জুর এবং এটা তারা এক আইডিয়াল। আইডিয়াল মানে একটা দেশকে স্বাধীন করতে হবে, তারা দে ফট এগেইনস্ট পাকিস্তান আর্মি অ্যান্ড অল দ্যাট। সেই অর্থে মঞ্জুর এন্ড জিয়া ওয়ান, রাইট? এবং তারা জি যখন জেনারেল জিয়া যখন আহ, হয়ে গেলেন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হওয়ার আগেই, তখন মঞ্জুর এই তার পরিচিতি দেওয়ার জন্যে, তাকে এস্টাবলিশ করার জন্যে, তখন উনি ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ, ইয়াং। আমি তাকে তখন, তার সঙ্গে আমার পরিচয় হয় তখন আমি নোয়াখালীতে। উনি এসে আমাদেরকে অ্যাড্রেস করেন, যে ডিসিদেরকে, এই বোঝাবার জন্যে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু defend, to retain the sovereignty, independence of Bangladesh, to keep জিয়াউর রহমান ইন প্লেস। এই ধরনের তার যেটা ছিল, এবং তাদের মধ্যে বহু সখ্যতা ছিল। তা আমি চোখে আরা অনেক ইনসিডেন্টস আছে, বলতে বলতে অনেক সময় লাগবে, বাট এনিওয়ে দে ওয়ার ভেরি ক্লোজ। সুতরাং তিনি জিয়াউর রহমানকে দুইটা জিনিস, একটা হলো যে দে বোথ ফ্রিডম ফাইটার্স, দে বোথ ফট এজ সেক্টর কমান্ডার্স। এরা যুদ্ধ করেছেন। এটা না যে কলকাতায় থিয়েটার রোডের বাড়িতে বসে তারা কলম পেশা করছেন, বুঝলেন না? তারা বন্দুক চালিয়েছেন, রিস্কিং দেয়ার লাইফ। তো এইখানে তারা দেয়ার বলে ব্লাড ব্রাদার্স, সো টু স্পিক। সেখানে তাদের মধ্যে কোনো অ্যানিমসিটি থাকার কথা না। যেটা বলা হয়, because they were freedom fighters. Ziaur Rahman was a freedom fighter. মঞ্জুর ওয়াজ এ ফ্রিডম ফাইটার, আরো এরকম অনেক জেনারেল ছিল, তারা ফ্রিডম ফাইটার্স। ওরা এক্সপেক্ট করেছিল যে জিয়াউর রহমান যখন চিফ অফ স্টাফের পদ থেকে সরে গেলেন, আফটার হি বিকেম প্রেসিডেন্ট, দি নেক্সট আর্মি চিফ উইল বি, if not Manzoor, but somebody who was a freedom fighter. এরকম freedom. মেজর জেনারেল অনেক ছিল। এখন মঞ্জুরের এই শখ থাকতে পারে, আশা থাকতে পারে, বা এটা থাকতে পারে, কারণ হি ওয়াজ চিফ অফ জেনারেল স্টাফ, ওটা একটা নেক্সট ইন লাইন কাইন্ড অফ র্যাঙ্ক। ওকে না করে ওই ওনাকে ডেপুটি চিফ অফ স্টাফ করলেন এরশাদকে, উনি যখন চিফ অফ স্টাফ ছিলেন, মানে আর্মি চিফ অফ স্টাফ জেনারেল জিয়া, ওনাকে করে দেওয়া। And who is he? He is a repatriate from Pakistan. উনি পাকিস্তান আর্মির লোক, রিপ্যাট্রিয়েটেড হয়ে আসছেন। তো এইখানে তার যদি মনোকষ্ট হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাই বলে আর্মি ইজ ডিফারেন্ট ফ্রম আমাদের সিভিলিয়ান ওইটার থেকে। তো সেখানে গিয়ে যে আমি গুলি করে তাকে মেরে ফেলবো বা আমি কনস্পিরেসি করবো এই মঞ্জুরের, এটা আমার, তাছাড়া আমি জানি তাদের সম্পর্ক, তাদের পারিবারিক সম্পর্ক ভালো ছিল, সেইখানে এটা হইতে পারে, এটা আমি। স্যার এটাই আমি জানতে চাচ্ছিলাম যে একজনের বলেন যে জেনারেল মঞ্জুরের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল। তো একটা মানুষ তার উপর রাগ ক্ষোভ ছিল জেনারেল মঞ্জুরের। তো রাগ ক্ষোভ একটা কোন পর্যায়ে থাকতে পারে যে একজনকে হত্যা করা যেতে পারে আর কি। এটা আমি একটু মানে এটা আমার কাছে খুব অস্পষ্ট লাগে সবসময়। মানে আমি যখন অস্পষ্ট ইতিহাস না, এটা পড়ি একদম স্পষ্ট যে এটা হইতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে না। একটা মানুষকে হত্যা করার জন্য কতটা ক্ষোভ থাকতে হইতে হবে একটা মানুষকে হত্যা করার জন্য, এটা আমি সবসময় ভাবি আর কি। হ্যাঁ, ঠিক বাবা। স্যার আমি আপনি জিয়াউর রহমানকে রিসিভ করলেন আপনি বিমানবন্দরে যেদিন আসলেন, আপনি তার সাথে সার্কিট হাউসে পর্যন্ত গেলেন এবং সার্কিট হাউসেই ছিলেন। জিয়াউর রহমান সারাদিন ধরে মিটিং করছিলেন, জুম্মার নামাজ পড়লেন একটি মসজিদে, এরপর রাত পর্যন্ত উনি মিটিং করছিলেন। এক পর্যায়ে আপনাকে চলে যেতে বলেন উনি, খুব সম্ভবত আপনি বইতেও লিখেছেন
যে যেহেতু যেটা পলিটিক্যাল মিটিং, ডিসি এবং বিভাগীয় কমিশনারকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আর কি। স্যার আমি বলবো এখন একটু আসি যে আপনি বাসায় ছিলেন আর কি, সকালবেলা ভোরবেলা আপনার একজন সহকারী হয়তো এসে বলেছিল আপনাকে যে সার্কিট হাউসে গোলাগুলি চলছে। স্যার এখানে থেকে একটু বলবেন স্যার ঘটনাগুলো। এখানে একটু আছে, মানে এটা তো সব বলতে গেলে 24 ঘন্টার মধ্যে, 24 বা 36 ঘন্টার মধ্যে সবকিছু ঘটে গেছে। আমি ওনাকে রিসিভ করি সকাল 10টার দিকে, দুপুরে 12টা 1টার সময় ছিল নামাজ। আমি ওনাকে নিয়ে আসি, আমার সঙ্গে বিভাগীয় কমিশনার ছিলেন, কিন্তু আমি নিয়ে আসি ওনাকে। আমি ওনার সঙ্গে গাড়িতেই ছিলাম এবং নানা দু একটা কথাবার্তা হয়েছে, সাধারণ যেভাবে হয় সেইটা সেটা। তারপরে ওনাকে যখন আমি নামাজ পড়তে ওনাকে নিয়ে যাই, সেই নামাজের পরে আবার আমি পরে বিভাগীয় কমিশনার বললাম, তাহলে আপনি এবার ফেরার পথে যান। তখন বিভাগীয় কমিশনার আমাকে বললেন যে উনি তো আমাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন, উনি তো বলতেছেন একটা পলিটিক্যাল মিটিং, ওই দুই পক্ষ ওদেরকে একটা মিডিয়েশন করা। আচ্ছা, বাইরে ওইটাও বলছিলেন যে আমি কি, আমাকে বলছিলেন বলে দেখো আমার থাকার কথা ছিল। উনি কিন্তু আবার ওই ইরানের তখন যুদ্ধ চলছে এবং হি হ্যাড গন টু ইরাক গেছিলেন ওই ফর মিডিয়েশন এন্ড অল দ্যাট। বলে যে আজকে আমার যাওয়ার কথা ছিল আবার ইরাকে আর মিডিয়েশনের জন্য, আর কোথায় সেখানে যাবো, আমি এখানে আসছি এটা করতে। এটা তার নেতা কর্মীদেরকে বলছিলেন না আপনাদেরকে? আমাদেরকে, হ্যাঁ আমাকে বলছিলেন। আচ্ছা যাক, তো মানে উনি একটু বিরক্ত ছিলেন আর কি ঘটনাটা নিয়ে, মানে এটা কিসের জন্য আমি এখানে আসতেছি এরকম আর কি। যাক, তো সেইটা যখন এটা বলে তা বলে যে ঠিক আছে, আবার দরকার নাই। তারপরে যখন কমিশনার নিয়ে আসে আমার বলে যে হয়েছে, উনি তো মিটিং করবেন, তা আমাদের একবার বলছে আমাকে তোমাকে আসবে, আর পুলিশকে, ওই যে পুলিশ কমিশনার যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটু দেখা করবে, তো পরিস্থিতি নিয়ে হয়তো কিছু বলতে পারে। তো বলছে যে সন্ধ্যার দিকে। তো আমরা সন্ধ্যায় গিয়ে বসলাম, কিন্তু ওই মিটিং চলতেই ছিল মাঝখানে ওই সার্কিট হাউসে। আমি ওই চিটাগাং ক্লাবের খাওয়া পছন্দ করতেন, আইসড অর্ডার ফ্রম চিটাগাং ক্লাব। তো ওইখান থেকে নিয়ে আসছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। তারপরে দেখি তারপর আবার মিটিং শুরু হয়েছে। আমি বলি আরে মুশকিল, এ তো শেষ হবে না। তো আমি তো কমিশনারকে বললাম যে আপনি একটু প্রাইভেট সেক্রেটারি উপরে গিয়ে যাবেন নাকি, জিজ্ঞেস করবেন নাকি যে আমরা কতক্ষণ বসে থাকবো। তখন হি ওয়েন্ট আপ, হুইচ ওয়াজ আফটার অ্যাবাউট 3 hours। তো রাত্রে 10টার দিকে বলে যে এইবার আমার বলছে আর হবে না, আজকে চলে যাও। ওই আমি খুশি হয়ে চলে আসলাম। ওই দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম অ্যাকচুয়ালি তার সঙ্গে এই চোখাচোখি দেখা হয়েছে, ওই যে আমি যখন দুপুরে তাকে নামাজে নিয়ে যাই, এর মাঝখানে পরে আর দেখা হয়নি। রাত্রে আমি আমার এক জায়গায় দাওয়াত ছিল, সেটা আমি ডিলে করে গেছি। তা আমি ফিরছি রাত্র 12টার দিকে, বৃষ্টি টিষ্টি ছিল। তারপরে অ্যারাউন্ড 3 o'clock or 4 o'clock, কারণ সার্কিট হাউস ফ্রম চিটাগাং ডিসি's হাউস is at a striking distance, so to speak। মাইলখানেকের রাস্তা দিয়ে যায়, কিন্তু পাহাড় তো টিলা, না দেখা গেল মানে বাতি টাতি দেখা যায়। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ, তখন আমাকে ওই নাইট ডিউটি ও আর পুলিশ বাইরে থেকে বলে যে সার্কিট হাউস থেকে গোলাগুলি হইতেছে। আরে মুশকিল, সার্কিট হাউস থেকে গোলাগুলি থেকে, তার মানে কি কোনো সাম ইন্ট্রুডার্স গেছে, পুলিশ গুলি করতেছে। তখন আমি সার্কিট হাউসেই টেলিফোন করলাম। ও প্রোটোকল অফিসার একটা ছিল ডিউটিতে, পরে আর পাই না, কেউ ধরে না, মুশকিল। তখন ওই পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন করলাম, মেট্রোপলিটন। ওরা বললো যে এরকম আমরা আওয়াজ শুনছি, বলতে পারি নাই। এর কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন আমাকে টেলিফোন করে বললেন তখন 4:30টায়, আরে
আসলে উনি আগেও একটু করছিলেন, তারপরে বলে যে আমিও তো খুঁজতেছি, তারপরে বলে যে আমার তো পুলিশ বলছে যে প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। তখন আমি বললাম বলে যে এখন কি করা যায়, বলেছে এখন তো মা ওইখানে কেউ নাই, আমরা চলেন যাই। তো পাগল হয়েছে না, আমরা যে হ্যাঁ যাইতে হবে না। তো তখন ড্রাইভার কিচ্ছু নাই, তো গাড়িতে একটা থাকে এখানে। আই টুক দ্যাট জিপ আউট, আই ওয়েন্ট টু দ্য ডিভিশনাল কমিশনার্স হাউস। তখনকার দিনে ডিভিশনাল কমিশনারের আসলে যে পুরানো বাড়ি ছিল ওইটা ওই ওয়ারের সময় ওটা ডিস্ট্রয়েড হয়ে গেছিল, তখনও রিবিল্ড হয় নাই। ডিভিশনাল কমিশনার এক রিকুইজিশন বাড়িতে বাটালি হিলের ওইখানে থাকতো, ওইখানে গিয়ে আপনার উঠে নিয়ে তারপরে তো আমি তো যেটা বললাম ওই আর I don't want to go over this. You see, I've gone through this so many times. It's very sad. এটা খুব ট্রমেটিক। স্যার আপনি যখন সার্কিট হাউসে পৌঁছালেন তখন অলরেডি ভোরের আলো ফুটেছে। আপনি হ্যাঁ হ্যাঁ, প্রায় মানে আগের দিন যে ধরনের স্বাভাবিকভাবে যে না ওইখানে সার্কিট, যে করুণ দৃশ্য ছিল, there was not a single policeman in sight. হ্যাঁ, এবং আপনি বইতে লিখেছেন যে সার্কিট হাউসের সদর যে মূল যে ফটক সেটা ভাঙা ছিল, আসলে খোলা ছিল। না, ওটা খোলা ছিল, ওটা সবসময় খোলাই থাকতো কারণ পুলিশ থাকতো তো। কারণ এইটা একটা ফটক বলা, এটা একটা অতিরঞ্জন। ওইটা একটা লোহার একটা রেলিং এটা ছিল ওইটা। মানে এতটাই ভঙ্গুর ছিল রাষ্ট্রপতির যেখানে থাকবেন সেখানকার, মানে রাষ্ট্রপতির আসলে এখানে তো প্রথম থাকেন নাই, উনি তো বহুবার থাকছেন, বুঝছেন না। পুলিশ পাহারাটা ভালো থাকতো, কিন্তু এটা হচ্ছে কি আউটার পেরিফেরি, ইনার পেরিফেরি থাকতো প্রেসিডেন্সিয়াল গার্ডস। হ্যাঁ, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট ছিল, তখন এসএসএফ ছিল না। ওখানে এত প্রেসিডেন্টস গার্ড বলতো, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট থেকে। হ্যাঁ স্যার, ওই রাষ্ট্রপতির সঙ্গে এসেছিলেন আপনার তার কর্নেল মাহফুজ, উনি বোধহয় ছিলেন সামরিক সচিব, উপসামরিক সচিব ছিলেন খুব সম্ভব। উপসামরিক সচিব না, প্রেসিডেন্টের দুইটা প্রাইভেট সেক্রেটারি থাকতো, একটা ছিল সিভিল প্রাইভেট সেক্রেটারি, আরেকজন ছিল মিলিটারি প্রাইভেট সেক্রেটারি। তো হি ওয়াজ দ্য মিলিটারি প্রাইভেট সেক্রেটারি। কর্নেল মাহফুজের আগে এই মিলিটারি প্রাইভেট সেক্রেটারি ছিল কর্নেল অলি, যে এখন রাজনৈতিক কর্নেল অলি আহমেদ। কর্নেল আর রাষ্ট্রপতি সামরিক বন্ধুত্ব সখ্যতা ছিল কর্নেল অলি আহমেদ। উনি বলতে গেলে উনি লিটারালি প্রেসিডেন্ট জিয়ার একটা ছায়ার মতো ছিল এই লোকটা। সকালবেলা স্যার আপনার সঙ্গে কর্নেল মাহফুজের দেখা হয় সার্কিট, আপনাদের সঙ্গে সার্কিট হাউসে। তো পরবর্তীকালে জিয়া হত্যা জড়িত থাকার অভিযোগে যে 13 জন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাদের একজন ছিলেন কর্নেল মাহফুজ। স্যার তার সঙ্গে কি কথা হয়েছিল? মানে আপনার কর্নেল মাহফুজকে ওই সময় দেখেছেন, জিয়াউর রহমানের মৃতদেহ পড়ে আছে উপরে, উনি নিচে নামলেন, আপনাদের সঙ্গে কথা বলছেন কর্নেল মাহফুজ। কিরকম মনে হয়েছিল স্যার, একটু যদি ওই সময়টার কথাটা বলেন। কর্নেল মাহফুজ একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বীর বিক্রম। ডু ইউ নো, সে ইংরেজিতে একটা কথা আছে পোকার ফেস, যে ওই তাসের যে 3 পাত্তি বা একটা হচ্ছে কি যে একটা ভার্সন, আমেরিকান ভার্সন হচ্ছে কি পোকার ফেস 5 পার্টের। এনিওয়ে, পোকার ফেস হলো গিয়ে যে কার্ড সামনে থাকবে সবচেয়ে ভালো কার্ড, কিন্তু এমন তার ভাব দেখা হবে আপনার ভাবলেসহীন। হ্যাঁ, তো উনি ছিলেন ভাবলেসহীন। হ্যাঁ, কিছুই হয় নাই এরও একটা ভাব। এবং হি ওয়াজ, সবচেয়ে বড় কথা হলো হি ওয়াজ ইন ফুল ইউনিফর্ম, এবং হি ওয়াজ স্পিকিং অন এ ওয়াকি টকি। তখন তো আর সেলফোন ছিল না, ওয়াকি টকি, মিলিটারি ওয়াকি টকি, যেটা আমাকে দেখে যেতে বলতো যে একদম ম্যাটার অফ ফ্যাক্ট কিছু লোক এসে প্রেসিডেন্টকে মেরে চলে গেছে, কিছু লোক। তো তার সঙ্গে ছিল সিভিলিয়ান, আমাদেরই সিভিল সার্ভিসের আমার জুনিয়র
1 বছরের জুনিয়র, 1 বছর না 2 বছর, সৈয়দ আমিনুর রহমান। পরে সে ডিসিজ ডাউন হয়ে যায়, কিন্তু মারা গেছে। সে একটা ক্যান্সার রোগে পরে মারা যায়। সে একটু আর কি হাই স্ট্রাং তার তো গিয়েছিল। আমাকে দেখে, আরে জিয়া ভাই, আরে ব্যাপারটা হয়েছে দেখছেন কিভাবে করছে, এই দেখেন আমার তো মনে হয় মিলিটারি এসে মাইরা দিয়ে। আমি বললাম, আরে আমি একটু চুপ থাকো, দেখো কি হয়। আরে না, এই দেখেন এই দিয়ে গুলি করছে, বুটের দাগ লাগাইছে, এইটা সেটা বলে, বুঝছি বুঝছি, এখন দেখা যাক কি করা যায়। তো হি ওয়াজ এক্সাইটেড এন্ড অল দ্যাট। আর এ লোক একেবারে কাম। কর্নেল মাহফুজ। আমি তখনও জিয়ার লাশ দেখতে যাই নাই। সে তখন, আমরা তো বাইরে, আমি পুলিশ কমিশনার, ডিআইজি পুলিশ, আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্টের, যদিও সেটা তার কর্তব্য না। তো সে আসছে, আর এই নেমে আসছে। আর তার প্রেসিডেন্টের আর বাকিদেরকে তো আমাদের তুলে নিয়ে আসতে হয়েছে, যেমন সৈয়দ আমিনা রহমান, তারপরে যে তখন স্টেট মিনিস্টার ছিল, এই যে কিছুদিন আগে যে যে ডক্টর ইউনূসের সঙ্গে যে ছিল, তার এনভায়রনমেন্ট না কিসের যে অ্যাডভাইজার ছিল, রিজওয়ানা রহমান, রিজওয়ানা হাসান। রিজওয়ানা রিজওয়ানা হাসান, হাসান। রিজওয়ানা হাসানের বাবা আচ্ছা। মুহিবুল হাসান উনি ছিলেন। আর বদরুদ্দোজা, ডক্টর ইকিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন। বদরুদ্দোজা চৌধুরী was the only one who came out them himself. আমিনুর রহমান এদেরকে গিয়ে আমাদের পুলিশ ওরা নিয়ে আসে। তারা তো যাই হোক ওইখান থেকে, তারা তো অল শেকেন। তো তারা তো একটা গাড়ি করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই কর্ণফুলী পেপার মিলের একটা রেস্ট হাউস, রেস্ট হাউস, ওইখানে তারা চলে গেছিল। আর বদরুদ্দোজা সাহেবের জন্য হচ্ছে, কিন্তু বদরুদ্দোজা সাহেব উনি নিজের থেকেই একটা গাড়ি বোধহয় আদায় গেছিলেন, উনি চলে গেছিলেন। ওনার আব্বাদের, ওনার ওরা তো কফিল উদ্দিন সাহেব, ওনারা তো একটু ব্যবসায়ী মানুষ ছিলেন। ওদের একটা কালুরঘাটে ওইখানে কাছে নাকি ওদের একটা বাড়ি ছিল, উনি এখানে চলে গেছিলেন। তো এরা এইভাবে চলে গেছে। তো মিলিটারির মধ্যে এই লোক আর ছিল ওনার ডাক্তার, প্রেসিডেন্টের ডাক্তার মাহতাব, আর তো মনে পড়তেছে না। আর ও তো মারাই গেছে, আহসান, ওই লেফটেন্যান্ট কর্নেল আহসান, প্রেসিডেন্টের সিকিউরিটি অফিসার। পুরো তো তার রুমেই মেরে ফেলছে। কর্নেল আহসান খুব সম্ভবত নাম, লেফটেন্যান্ট কর্নেল আহসান, লেফটেন্যান্ট কর্নেল আহসান। সে সেই প্রথম যে কথাটা বললো, মানে অ্যাজ দো নাথিং হ্যাজ হ্যাপেন্ড, এটা একটা মানে একটা মানুষকে হয়েছে, এখন যা পুলিশ যে ইনভেস্টিগেশন করুক। বাট what surprised me most was that he just calmly informed us, well, sir, we have been in touch with the military, sir. I have spoken with the chief of staff, General Rashad, and he is coming. Home Secretary is coming, and Home Minister is coming. Home Minister ছিলেন তখন ওই যে মুস্তাফিজুর রহমান, কর্নেল মুস্তাফিজুর রহমান, উনি আসতেছেন। বাহ, তাহলে তো এটা তো, কারণ আমাদের প্রথমে যেটা সন্দেহ হয়েছিল, আমি মিলিটারি কু হয়ে গেছে, প্রেসিডেন্টে মারছে বা মিলিটারি এসে মারতেছে, তার মানে মিলিটারি কু, বুঝা। কিন্তু তো শিওর হইতে পারতেছে না যে মেয়র কিনা। এর কথা তো মনে হচ্ছে some stray miscreants came and killed him। বলে যে ওনারা আসতেছেন। আচ্ছা, ওনারা আসতেছেন, আর তার ভাব দেখে মনে হলো যে ঠিক আছে। Then later on, যখন আমি জিয়ার ওইটা, I saw his dead body wrapped in a bedsheet, আর তার কাছে আমার এটা লেখা আছে যে what a sight, disfigured, এই একটা প্রেসিডেন্সিয়াল গার্ড দাঁড়ায় আছে গার্ডিং দি ডেড বডি। বলে যে
লাইভ প্রেসিডেন্টকে গার্ড করতে বললা না, এখন ডেড প্রেসিডেন্টকে তুমি গার্ড করতেছো। তো ওই সময় সে আমাদেরকে দেখাইতেছে তার রুম, তার অ্যাডজেসেন্ট কাছেই ছিল তার তার রুম। কর্নেল মাহফুজের রুম। হ্যাঁ, হ্যাঁ। তখন দেখি বুটের দাগ দেখাইতেছে, বুটের দাগগুলা ভিতরে, রুমের ভিতরে। এন্ড দেন মানে স্ট্রেঞ্জেস্ট থিং ওয়াজ, আচ্ছা গুলি যদি করে তো আউটসাইড থেকে গুলিগুলো তো বাইরে থেকে তো দেখা যাবে, তাই না? স্যার এখানে একটা কথা আমি একটু বলি, আমি একটা জায়গায় দেখেছিলাম যে কর্নেল মাহফুজ আপনাদেরকে খুব সম্ভবত দেখিয়েছিলেন তার কক্ষের দেয়ালে গুলির দাগ। এই যে আপনাদেরকে দেখাইছে যে দেখেন আমার রুমেও গুলি করা হয়েছে। দেওয়ালের মধ্যে গুলি, তো এবং ভিতর থেকে আছে, আশ্চর্য, ভিতর হইতে পারে না। এই হইল গিয়া কতগুলা বিসদৃশ লাগতেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে হি ওয়াজ টেলিং আস দ্যাট প্রেসিডেন্ট, সরি, জেনারেল শাদ ইজ কামিং, মুস্তাফিজুর রহমান ইজ কামিং, এভরিথিং ইজ ওকে। পরে আমাদের বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন সাহেব, ওনাকে আমি বলছিলাম যে আপনি কি মিলিটারি সেক্রেটারি, তখন ছিল সাদিকুর রহমান চৌধুরী, উনিও মারা গেছেন, জেনারেল সাদিক, মেজর জেনারেল সাদিকুর রহমান। হ্যাঁ, বলে আপনি কি তার সঙ্গে কথা বলে যে আমি তো প্রথমে বলছি এখন তো আর লাইন পাই না, বাট বাই দ্যাট টাইম দি টেলিফোন কমিউনিকেশন, তখন তো এগুলো সব অপারেটর ড্রিভেন, বুঝছো না? হ্যাঁ, এগুলো তো আর অটোমেটিক না। আর অটোমেটিক হইলেও ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট, ওটা বন্ধ করে দিচ্ছে। সুতরাং উই ওয়ার ইনকমিউনিকেডো। এখন মাহফুজ ঠিক বলতেছে না ভুল করছে, কারণ নোবডি ক্যান কমিউনিকেট উইথ ঢাকা। হাউ ডু ইউ নো হি ওয়াজ টেলিং দি ট্রুথ? কিন্তু 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, যখন হয়ে যায় 2 ঘন্টার পরে যখন তখন 8টা, 8:30 বাজে, আসে নাই, তখন কমিশনার বললেন বলে যে ভাই এভাবে তো থাকে না, আমি আমার বাসায় যাই, অফিসে যাই, তো তুমি আর এদেরকে কি করি? তখন মাহফুজকে বললেন যে উড ইউ লাইক টু কাম উইথ মি, বলে যে স্যার। তো সে গেল ওনার সঙ্গে, তারপরে উনি চলে গেলেন, আর আমি আমার বাসায় চলে আসলাম। আইসেই শুনি যে তখন আমার এক পুলিশ বলে যে এখন তো দেখছেন নাকি, এটা তো কু হয়ে গেছে। বলে কি? ও রেডিও শুনছেন? বলে যে এই অবস্থা। তখন শুনি যে রেডিওতে এক লোক বলতেছে যে এটা এই ঠিক জেনারেল জিয়ার কথা বলতেছে না, বলতেছে যে আমরা সামরিক বাহিনী এখন দখলে, হোয়াট সামথিং লাইক দ্যাট, আর এরশাদকে রিমুভ করার কথা দাবি, বা এবং একটা রিভলিউশনারি কাউন্সিল হ্যাজ টেকেন ওভার। এটা শুধু চট্টগ্রাম রেডিও থেকে বলা হচ্ছিল। রাইট, বাট হাউ ডু আই নো দিস ইজ নট? বলতেছে বিকজ আর তো শোনা যাচ্ছে না ঢাকার প্রথম এই এরপরে তো হচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দিস, ইউ হ্যাভ আনলেস ইউ হ্যাভ গট স্পেসিফিক কোয়েশ্চেন্স অন মাই বুক। স্যার একটা প্রশ্ন সবসময় আসে, মানে এটা জিয়াউর রহমান হত্যার ব্যাপারে, যে কোনো হত্যাকাণ্ডের এক ধরনের একটা মোটিভ থাকে, যে এই উদ্দেশ্যে হত্যা করা, বা হত্যাকারী একটা উদ্দেশ্য নিয়ে একজনকে হত্যা করে। তো জিয়াউর, এটা অনেকেই বলে, আমাদের জেনারেল প্রজন্ম যারা আছি আমরা এটা নিজেদের মধ্যে যখন আলোচনা করি, তখন দেখা যায় যে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার যে ব্যাপারটা, সেটা হঠাৎ করে একটা ঘটনা প্রবাহ শুরু হয়, হঠাৎ করে একটা জায়গায় শেষ হয়, জেনারেল মঞ্জুরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, বা সব কিছু শেষ হয়ে যায়। মানে জিনিসটার কোনো শুরু নাই, শেষ নাই, এরকম একটা ব্যাপার। স্যার এটাকে আপনি কিভাবে দেখেন? মানে জিয়াউর রহমান হত্যার যে ঘটনা প্রবাহ, আপনি যেহেতু প্রত্যক্ষ করেছেন আর কি এই জিনিসগুলো, এটা আমাদের প্রজন্মের একটা প্রশ্ন আর কি, মানে আমরা এটা অ্যানালাইসিস করি যারা। রাইট, এটা লেজিটিমেট প্রশ্ন, কারণ এটা এত ডিস্টেন্স আফটার 50 ইয়ার্স, এই প্রশ্নটা কেন আগের থেকে এটা হয়। এবং আমরা চাই একটা মানুষের, আমরা তো জানতে চাই, তাই না? কেন এটা হলো, হোয়াটস দ্য কজ, এটা কে কারে এই লোকটা, তুই যে আমাকে আসতে মারতে আসছিস, আমি তোর কি করছি? এইটা তো স্বাভাবিকভাবে এটা আসে। কিন্তু আমি
এই বঙ্গবন্ধুর হত্যার সময়ও আমি ঢাকায় ছিলাম এবং একদম কাছাকাছি, যদিও মানে আমার আর সাহসও হয় নাই ওইখানে যাইতে, যেরকম ভাবে, বিকজ আই হ্যাড দি রেসপন্সিবিলিটি জন্য এগিয়ে যাওয়ার। আমার বঙ্গবন্ধুর এখানে নো ডাইরেক্ট রেসপন্সিবিলিটি, কিন্তু আমি মানুষের রিয়াকশন দেখেছি এবং তখনকার এটাকে বোঝার চেষ্টা করেছি। এখন কথা হলো, এগুলা ঘটায় আপাত দৃষ্টিতে যেটা হয় আমি দেখেছি, এটা হচ্ছে গিয়ে কয়েকটা লোক তাদের এখানে আমি কোনো এখানে আদর্শগত, এটা কোনো কমিউনিস্ট রেভলিউশন না বা বলশেভিক রেভলিউশন না বা আয়াতুল্লাহর এটা না, যে আমরা একটা আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্যে আমরা কিছু লোককে দিয়া এই কাজ করালাম এবং আমরা পিছনে আছি। এই জিনিসটা কানেকশন করাটা, এই দুইটাতে আমি একটু দ্বিধাবোধ করি এবং আমি মনে করি না এইভাবে এটা খুব বৃহৎ পরিকল্পনার একটা অংশ হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে এর থেকে যারা লাভবান হচ্ছে তাদেরকে যদি আমরা এখন জড়াবার চেষ্টা করতে পারি, কিন্তু এটা আনভেরিফাইড। যেমন আমি বঙ্গবন্ধুর ব্যাপারটা দিয়ে আসি, করলো কারা? 5-6টা লোক, অফিসার্স, রাইট? তারা কিছু সৈন্যকে সঙ্গে নিয়ে আসছে, একজন ট্যাঙ্ক বাহিনী নিয়ে আসছে, ফলস ট্যাঙ্ক বাহিনী, কিন্তু যাই হোক একজন আর্টিলারি নিয়ে আসছে, হয় না, আরেকজন আর্টিলারিও নিয়ে আসেনি, নিয়ে আসছিল এটা ভোট বা একটা। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি, এখন এর বঙ্গবন্ধুর এখানে পরে ইমিডিয়েট বেনিফিশিয়ারি কে ছিল? খন্দকার মোশতাক, কিন্তু সে কয়দিন টিকলো? রাইট, 3 মাস। 3 মাস। তো আলটিমেটলি এখন যদি জিয়াউর রহমান যদি ওই যে এই সোলজার অফ সার্কামস্ট্যান্সেস হয়ে থাকে, নাকি তার এটা প্ল্যানিং এর মধ্যে ছিল? আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু হি ওয়াজ এ বেনিফিশিয়ারি। ঠিক তেমনি এখন এইখানে একটু ডিস্টেন্সটা আমি রাখতে চাই। এইভাবে জিয়াউর রহমানকে যারা মারল কয়েকটা লোক, এইখানে ইমিডিয়েট বেনিফিশিয়ারি এরশাদ হন নাই, কিন্তু যেরকমভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান টুক এ লং টাইম, এখানে এত লং টাইম দেন নাই, উনি খুব শীঘ্রই এটা হয়ে গেলেন। এইখানে আমি ইনডাইরেক্টলি আরেকটু এটাকে ডাইরেক্ট যোগাযোগ করতে যাচ্ছি। এখানে যদি আমি কনস্পিরেসির কথা চিন্তা করি এবং ডিপ কনস্পিরেসি, তাহলে আমার এই বলে এই হাইপোথেসিসটা একটু স্ট্রেংথেনড হয় এই কারণে, কারণ এখানে যাদেরকে অভিযুক্ত করা হলো, স্টার্টিং মঞ্জুর অ্যান্ড দেন দিস 13 পিপল, একমাত্র আমি খালি বলতে চাচ্ছি আমার নিজের আই উইটনেস, যে আমি যা দেখছি যে তার এই মাহফুজের বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগে নাই। বাকি কয়েকজনকে তারা যেভাবে ওই যারা বঙ্গবন্ধুকে হত্যা করলো, তারপর যে কোন এটা গিয়া হাতে গুলি করছে, এইখানেও সেরকম 4-5 জন লোক আছে, তাদেরকে আপনি করলেন। কিন্তু আরো কয়েকদিকে কমান্ডার আর এদেরকে অভিযুক্ত করলা। তার আগে যাকে বলা হলো যে হি ইজ দি মাস্টার মাইন্ড অফ দিস, তাকে গুলি করে মেরে ফেললো before he was even brought back to police custody. তা তো পুলিশ কাস্টাডি হলো, মিলিটারি কাস্টাডিতে। তো ওয়াই? মানে রীতিমতো ছিনিয়ে নেওয়া হলো পুলিশ কাস্টাডি থেকে, পুলিশ কাছ থেকে। এবং ওয়াই? তারপরে তো আমার বই যে দিচ্ছে বাংলা বইটাতে, আমি ওই মিসেস মঞ্জুরের বয়ান টয়ান এগুলো অনেক কিছু থেকে বাইর করেছিলাম। তো ইউ সি, এইখানে আমি যদি একটা কানেকশন ডটগুলাকে কানেক্ট করতে পারি, এইখানে আমি মনে করি দ্যাটস এ মাচ
deeper conspiracy than even in Bangabandhu. ওইখানে হয়তো ব্যক্তিগত আক্রোশ may have worked, এবং এইখানে ইন্ধন যোগাইছে আরো কিছু লোক, তাদেরও আক্রোশ ছিল, এবং they found some willing sacrificial goats, ওরা উইলিং করে তারা এটা করছে। কিন্তু এইখানে স্যাক্রিফিশিয়াল গোটও আমি পাই না, যাদেরকে এরা হচ্ছে গিয়ে স্যাক্রিফিশিয়াল গোট ইন দি সেন্স দ্যাট মানে পরে তারকে গিভ দ্য বড ডগ এ ব্যাড নেম এন্ড কিল হিম, এইখানে হয়েছে। এনিওয়ে, এই কারণে এইটা হচ্ছে দুইটা আমি দুই, কারণ বাংলাদেশের ইতিহাসে এই দুইটাই তো অ্যাসাসিনেশন, বিগেস্ট অ্যাসাসিনেশন, পলিটিক্যাল অ্যাসাসিনেশন। এই দুইটার মধ্যে যদি ইফ ইউ আস্ক মি যে কোথায় একটা, আমি এখানে একটা বিরাট কনস্পিরেসির গন্ধ পাই। গন্ধ মানে কি? অ্যাসপিরেশনস। এবং বটম লাইন হচ্ছে যে দিস ওয়াজ এ ক্ল্যাশ বিটুইন টু সেগমেন্টস অফ আর্মি, একটা হচ্ছে রিপ্যাট্রিয়েটস আর হচ্ছে গিয়া ফ্রিডম ফাইটার্স। একদল মনে করছে যে জিয়াউর রহমান তাদেরকে, বাট দে ডিডন্ট টেক এনি অ্যাকশন এগেইনস্ট অ্যাজ সাচ, বাট আনফর্চুনেটলি দুই একটা যারা হয়েছে তারা গেছে। বাট ইন জেনারেল ওরা ইনস্ট্যান্ট কতগুলা বলে যে আউট অফ অ্যাঙ্গার সঙ্গে সঙ্গে করতে পারে, বাট দে ওয়ার প্লেড and those that happened at a very high end, particularly killing of Manzoor, এটা তো বলে because he was, mind you, Manzoor, this is how I see, এবং this is what had happened. When this happened, রিয়াকে যখন এরা কয়েকজন লোক, they were able to fool others, younger officers, বলে যে আমরা এটা করবো সেটা করবো, যে আমরা তাকে ওনাকে ধরে নিয়ে যাবো ক্যান্টনমেন্টে, আমরা তাকে মারতে যাচ্ছি না বলে তারপরে গিয়ে মেরেই ফেললো, বিকজ the guy who wanted to kill him, he is there. পরে ওই যে একটা কথা আমি বললাম না, বলে why was Manzoor, বলে because as the garrison commander he was fully responsible for the entire troop, his army. See, it is not আমার ডেপুটি সেক্রেটারি যদি বলে জয়েন্ট সেক্রেটারি বলে স্যার এটা তো আমি করতে পারবো না, বা এটা তারা ওইখান থেকে জয়েন্ট সেক্রেটারি ফায়ার করে দিতে পারে না। বাট an army officer, if you refuse to undertake the command of, listen to the command of your senior officer, you can be fired for disobedience. তো এখন এই লোকগুলাকে তার কমান্ডে ছিল, এরা যদি গিয়ে বলে স্যার এই তো কাণ্ড হয়ে গেছে, প্রেসিডেন্ট ইজ ডেড, নাও ইউ হ্যাভ টু সাপোর্ট আস, আদারওয়াইজ আপনি ইউরসেলফ উইল নট বি সেফ। সেই মুহূর্তে আইদার ভয় পাইয়া হোক বা ইন অর্ডার টু সেভ দিস, এটা ইফ হি ওয়ান্টেড টু নেগোশিয়েট, যে এরা সব সারেন্ডার করবে, এটা these are the terms. Whole night they spent negotiating, according to the person who told me, they present ছিল, but nothing happened. When everything collapsed, he left the place. He wanted to flee and surrender himself to police, but he could not. তাকে ধরে নিয়ে আসলো। এনিওয়ে, এই হচ্ছে গিয়ে কথা। জেনারেল মঞ্জুরকে যদি আপনার সাধারণ বিচারের মুখোমুখি হতে হতো, উনি যদি হতে পারতেন, তাহলে আমার কাছে মনে হয় জিয়া হত্যাকাণ্ডের অনেক সত্য উদ্ঘাটিত হতো আর কি, বা ভেতরের অনেক কিছু উদ্ঘাটিত, আমরা অনেক তথ্য জানতে পারতাম, আসল তথ্যগুলো জানতে পারতাম, যেগুলো আমাদেরকে জানতে দেওয়া হয়নি। স্যার, না স্যার আপনি বলেন। স্যার, আমরা আসলে আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে আলোচনায় বসেছি, এটা আসলে এটা আরো বড় পরিসর প্রয়োজন। আমরা আসলে আমাদের হাতে সময়ও একটু কম। স্যার, আপনি কি
একটা জিনিস বলে শেষ না করবেন না না স্যার? ঠিক আমরা আছে, অনেক দীর্ঘ, আমি না 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 স্যার, না না স্যার, না না, ইটস প্লেজার স্যার আপনার সাথে কথা বলা। আপনি কি একটা জিনিস একটু আমাদেরকে বলবেন আপনার অভিজ্ঞতা থেকে, যে রাষ্ট্রপতি জিয়া হত্যা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিচার হয়েছে, 13 জন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড হয়েছে। স্যার আপনি একটু এটা দিয়ে শেষ, এটা আপনার কাছে আমার আজকের মতো শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে জিয়া হত্যার বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সুষ্ঠু বিচার হয়েছে, এটা কি আপনি মনে করেন? আমি মনে করি না এটা হয় নাই। কারণ এখানে অনেক কিছু নিরীহ লোক, যেমন স্টার্টিং উইথ ব্রিগেডিয়ার নওয়াজুদ্দিন, যে লোক, যে অল বিকজ দিস পিপল হু হ্যাপেন টু বি অ্যারেস্টেড, এটা ছিল যে তার ওইখানে যে 2-3 জন লোককে ধরা গেছে, হ্যাঁ, থেকে ডাইরেক্টলি ওইখানে গুলি করেছে, বুঝলে না, ইদার সেলফ কনফেশন অথবা তাকে অন্যান্যরা সঙ্গের দ্বারা সাক্ষী দিচ্ছে যে ইনি গিয়ে এইগুলি করছে। এই কয়েকজনকে ছাড়া বাকি কয়েকজন, যে 13 জনের মধ্যে অধিকাংশই আমার মনে হয় তাদের ঠিক বিচার হয় না, এবং দে শুড নট হ্যাভ বিন কিল্ড লাইক দিস। আর আসল কথা হলো যে আরো কয়েকজন, এটা আমি জানি না এদের কোথায় হয়েছে কি, আরো কয়েকজন হয়তো ধরা পড়তো কিন্তু তারা নাকি পালিয়ে গেছে, এটা হয়নি। ভাই তন্ময়, তোমাকে একটা কথা বলি। জি স্যার। এই যে 10 জন, 12 জন, না 24 জন, 50 জন, এটা বলা খুবই মুশকিল কারা ছিল। যেমন জেনারেল মঞ্জুরকে না ধরার জন্য আমি এখনো জানি না যে কত উপর থেকে এই জিনিসটা উপর থেকে হয়েছে, এগুলো সব স্পেকুলেশন। কিন্তু যে লোকটা বলতে পারতো, অন্তত তার কাছ থেকে শুনলে একটা, এটা বিচার যে হয়েছে সাক্ষ্য প্রমাণ সহ, তাহলে এটা আমরা বুঝতে পারতাম। এটা হয় নাই, সুতরাং এই বিচার সেভাবে হয় নাই। এটাই হলো গিয়ে আমার মোদ্দা কথা। আমরা অনেক কিছু জানলাম আপনার মূল্যবান অভিজ্ঞতা থেকে। আপনি একজন ঘটনা প্রবাহের প্রত্যক্ষদর্শী, বাংলাদেশের ইতিহাসের বাকবদলের একটা ঘটনার স্যার চর্চায় কে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার ভবিষ্যতে আমরা হয়তো আরও এই বিষয় নিয়ে বা আপনার কোনো অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আপনার সঙ্গে কানেক্টেড হব স্যার। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ জিয়াউদ্দিন এম চৌধুরীর অভিজ্ঞতা শুনলাম। জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনা প্রবাহের সঙ্গে উনি খুব কাছাকাছি থেকে উনি প্রত্যক্ষ করেছেন ঘটনা প্রবাহ। এতক্ষণ ধরে উনি ওনার অভিজ্ঞতা থেকে আলোচনা করলেন। দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই আলোচনা। আমরা ভবিষ্যতে এই ধরনের আরও আলোচনা নিয়ে আমরা আপনাদের সঙ্গে সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।